আজকের যে বিষয়বস্তু তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ 2026-এর নির্বাচন সামনেই। আর এই নির্বাচনের আগে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে গিয়েছে রাজ্যে। প্রধানত আজকের যে আলোচনার বিষয় সেটা নিয়ে তো বলবোই, তবে আমাদের এই মুহূর্তে স্টুডিওতে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একবার আপনাদের সবাইকে আলাপ করিয়ে দেব। এইদিকে আমার ডান দিকে প্রথমেই রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা গৌরাঙ্গ চৌহান। আপনাকে গৌরাঙ্গদা ভারত টিভিতে স্বাগত। তারপরেই রয়েছেন রথীন্দ্র দেব, কংগ্রেস নেতা। রথীনবাবু, আপনাকে ভারত টিভিতে স্বাগত। এবং আমার বাদিকে যিনি রয়েছেন তিনি অত্যন্ত সুপরিচিত, প্রত্যেকেই সুপরিচিত বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী। আপনাদের সবাইকে ভারত টিভিতে স্বাগত। আপনাদের এবারে জানাই যে প্রথম যে বিষয় আমাদের আজকে আলোচনার যে প্রধান বিষয় সেটা কিন্তু নির্বাচনের আগেই এবারে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, এই নিয়ে আমরা আলোচনা শুরু করব। আলোচনার প্রথমেই আসব কংগ্রেসের কাছে, কারণ এই মাটি, উত্তর দিনাজপুরের মাটি, আমরা জেনে থাকি যে একটা সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। তো এই নির্বাচন, অনেক নির্বাচন রথীনবাবুরা দেখেছেন, কংগ্রেস নেতারা করিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ রথীনবাবু? আপনারা গত নির্বাচনেও দেখেছেন কেন্দ্রীয় বাহিনী এসেছিল এবং রাজ্য সরকার সেই কেন্দ্রীয় বাহিনীকে সম্পূর্ণ বসিয়ে রেখে নির্বাচন করিয়েছে এবং নির্বাচন করিয়েছে নিজেদের মতো করে। আসলে পশ্চিমবঙ্গ সরকারের যে নিজস্ব পুলিশ প্রশাসন আছে তার উপর থেকে সাধারণ মানুষ তাদের আস্থা হারিয়েছে বলেই আজকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসতে হয়েছে। কিন্তু নিয়ে আসলেই হবে না, উপযুক্তভাবে তাদের ব্যবহার করতে হবে যাতে করে ভোটটা অন্ততপক্ষে গণতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সেই জন্যে আমরা এইভাবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা অবশ্যই আমরা সমর্থন করি। শুধু নিয়ে আসাটাকে সমর্থন নয়, আমরা সমর্থন করি সেই কেন্দ্রীয় বাহিনীর সুষ্ঠু ব্যবহার। কারণ যে সাধারণ মানুষ যেভাবে পুলিশের উপর থেকে আস্থা হারিয়েছে, বিগত 3-4 বছরের মধ্যে পুলিশের উপর বিন্দুমাত্র আস্থা নেই, সেখানে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং এসআইআর সম্পর্কে যে সমস্ত অনিয়মগুলো ঘটেছে সেখান থেকে যাতে কোনো বিড়ম্বনা উঠে না আসে, সেই জন্য কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে সুষ্ঠুভাবে আমাদের ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে প্রথম অন্যতম শর্ত এবং এই নিয়ে আসাটা আমরা অবশ্যই সমর্থন করছি। না, এই যে কেন্দ্রীয় বাহিনী আসার যে একটা তো নিশ্চয়ই লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যটা কি মনে করছে? এখানে লক্ষ্যের কিছু নেই। দেখুন, মজার জিনিস হচ্ছে এই মুহূর্তে রাজ্যে যে সরকারটা আছে সেই সরকারটাকে ঠেকিয়ে রাখার জন্যে বা সোজা কথায় উচ্ছন্নে পাঠাবার জন্য কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থাটা নিচ্ছে। কিন্তু তারাও ভালো করে জানে যে এসআইআরের প্রেক্ষিতে হয়তো তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, সেই জন্য কেন্দ্রীয় পুলিশকে ব্যবহার করার চেষ্টা করছে। বিষয়টা কিন্তু তা নয়। সাধারণ মানুষ তারা কিন্তু সম্যকভাবে তারা অবহিত যে তাদের গণতান্ত্রিক অধিকার শুধুমাত্র কংগ্রেসের কাছেই সুরক্ষিত হতে পারে, অন্যথায় নয়। তাই তারা কেন্দ্রীয় পুলিশ বাহিনীকে ব্যবহার করা অবশ্যই চাইবে, কারণ রাজ্য সরকারের যে পুলিশ বাহিনী আছে তার উপর তাদের কোনো আস্থা নেই। কিন্তু এই যে পুলিশ বাহিনীটা আসছে তাদেরকে সুষ্ঠুভাবে ব্যবহার করা ভোটকেন্দ্রিকভাবে, তাতে কিন্তু রাজ্য সরকার যেভাবে ব্যবহার করবে তাতেও যদি কেন্দ্রীয় সরকার একই রকমভাবে সমর্থন যোগায় তাহলে কেন্দ্রীয় পুলিশ আসা না আসা সমান, যেটা নাকি বিগত নির্বাচনে ঘটেছে। একদম। রথীনবাবু, আপনাকে ধন্যবাদ প্রথম বক্তব্য রাখার জন্য এত সুন্দরভাবে। আসবো এবার তৃণমূল কংগ্রেসের কাছে। আপনাকে একটা প্রশ্ন প্রথমে, সেটা হচ্ছে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 1 মার্চ, মানে মার্চের প্রথম সপ্তাহে ঢুকে যাচ্ছে। এই ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের লক্ষ্য কি? আপনি কি মনে করেন তৃণমূল কংগ্রেস? সবাই ভোটের কথা বলছে, ভোট ঘোষণার কথা বলছে, কিন্তু ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগেই কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যেটা জানি যে আমরা যে প্রথম দিন থেকে যে তড়িঘড়ি করে যে তৃণমূল কংগ্রেস বিরোধ বা প্রতিবাদ করেছিল, রাস্তায় বলুন বা কোর্টে বলুন, বিভিন্নভাবে যে প্রতিরোধ করেছিল এসআইআরে যেভাবে করে মানুষকে হয়রানি করে, বিভিন্নভাবে নথিপত্র চাওয়ার নাম করে মানুষকে যে বিপদগ্রস্ত করে, এবং যে সমস্ত বুথগুলোতে যে সমস্ত বিধানসভাগুলোতে 20,000 25,000 ভোটের মার্জিনে যে বিজেপি হেরেছে, তাদের লক্ষ্য প্রথম দিন থেকেই ছিল যে 1 কোটি বা 2 কোটি ভোট তারা পায়নি বিগত লোকসভা নির্বাচনে, সেই জায়গাগুলোকে ভোটগুলোকে স্ট্রাইক করা।
তাতে বেশি করে করে ওনাদের যে এজেন্ডা রয়েছে যে মাইনরিটি ভোট, মুসলিম ভোটগুলোকে বাদ দিতে লাগবে, তার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বাংলাদেশি বলিয়ে চালিয়ে দেওয়া বা বিভিন্নভাবে এই যে করতে গিয়ে এই যে 28 তারিখ রেজাল্টটা বের হবে, ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট বের করতে যাচ্ছে 28 তারিখ, যদিও কোর্টের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে, কোর্টে ধাক্কা কিন্তু অলরেডি খেয়ে গেছে সুপ্রিম কোর্টের মাধ্যমে। তো তারপরে যখন যে লিস্টটা বের হবে, সেই লিস্টে যে হিউজ সংখ্যক অনৈতিকভাবে, অবৈধভাবে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়ার জন্য যে নাম কাটা হবে, তার ফলে যে গ্রামে গঞ্জে, এলাকাতে, পাড়াতে যে বিক্ষোভ সৃষ্টি হবে, সেই বিক্ষোভ সৃষ্টি যদি না করতে পারে বা আটকানো যায়, সেই জন্য নিজের ডিফেন্স করার জন্য এটা নির্বাচন কমিশন নিজের ডিফেন্স করার জন্য যে ওদের হচ্ছে ইলেকশন কমিশন দপ্তরই হয়তো গন্ডগোল লেগে যেতে পারে বিভিন্ন জায়গায়, নিজেকে ডিফেন্স করার জন্য এই কেন্দ্রীয় বাহিনী এনেছে। কেন্দ্রীয় বাহিনী আনা, যদি ভোটের কথাই বলি 2021 সালে, কেন 16 সাল থেকে কেন্দ্রীয় বাহিনী চলছে, 16 সালে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, 6 দফা 7 দফা ভোটে হয়েছে একটা লোকও, প্রত্যেকটা লোকই নিজের ভোট নিজে প্রয়োগ করতে পেরেছে, কেন্দ্রীয় বাহিনী ছিল। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যগুলোতে দেখেছি কেন্দ্রীয় বাহিনী ভিতরে গিয়ে ভোট করায় এবং লাইনে দাঁড় করায়, পশ্চিমবঙ্গের লাইনে দাঁড় করিয়ে দিয়ে ভোটারদেরকে বলে যে বিজেপিতে ভোট মারার জন্য, তৃণমূল কংগ্রেসে যেন ভোট না মারে। শীতলকুচির 126 নম্বর বুথের কথা বলবো, আমতলী শিশু শিক্ষা নিকেতনে, যেখানে সিআইএসএফ 4 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 18 বছরের একজন ফার্স্ট ভোটার গেছিলেন। লজ্জা হওয়া উচিত। আজকে লজ্জা হতে পশ্চিমবঙ্গে সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমরা, যে সময় তাদের সিপিএম এখানটায় করতো, লাঠিয়ালাদেরকে, যুবক ছেলেদেরকে ভোটের সময়গুলোতে নিয়ে যেত এবং লাঠিয়ালা কয়েকজনকে নিয়ে দিয়ে ভোট করাতো। সেই সময় সিপিএম, কংগ্রেস, বিজেপি তারা কোথায় ছিল? আজকে যদি প্রশ্ন উঠে, 16 সালে এত কেন্দ্রীয় বাহিনী 6 দফায় ভোট, 21 সালে এত কেন্দ্রীয় বাহিনী 6 দফা ভোট পরে কি হয়েছে? অশ্বডিম্ব হয়েছে। 26 সালে নির্বাচনেও যতই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসুক আর বিভিন্নভাবে নিজেকে দেখানোর চেষ্টা করুক কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোট হচ্ছে, কিন্তু যত কেন্দ্রীয় বাহিনী থাকবে আমাদের ভোট প্রক্রিয়া করতে তৃণমূল কংগ্রেসের কোনো প্রকার অসুবিধা নেই। আর আমরা কেন্দ্রীয় বাহিনীকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্রীয় বাহিনীকে আমরা স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যা, ভোটের এত আগে কেন্দ্রীয় বাহিনী, রক্তপাত কি বন্ধ করা যাবে রাজ্যে? গৌরাঙ্গবাবুর বক্তব্যের প্রথমে শুরুতেই যে সাবজেক্টের পরে শুরু হয়েছিল, সেখান থেকে উনি প্রথমে শুরুতেই এসআইআর নিয়ে শুরু করেছে। আর সাবজেক্ট ছিল হচ্ছে নির্বাচনের পূর্বে কেন কেন্দ্র বাহিনী। তো ওনার সাবজেক্টেই উনি উত্তর দিয়ে দিয়েছেন কেন নির্বাচনের আগে কেন্দ্র বাহিনী। কারণ ওনারা যে এসআইআর যে হবে, এসআইআর যদি যেসব নামগুলো ওনাদের দুদল গাইডে নাম বাদ পড়বে, তো স্বাভাবিকভাবে আমরা তো দেখছি সিএ যখন পাস হলো পার্লামেন্টের 2019-এ অ্যাক্ট পাস হলো, তখন কি হবে, আমাদের বাংলাতে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্টেশন ভাঙচুর করা হয়েছে, বাস টাইমের ধর্ষণ করা হয়েছে, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তো সিএ একটা নাগরিকত্ব বিল পাস হওয়ার সময় যদি এই সব ঘটনা ঘটতে পারে, আর যে দুদেল গাইডেরকে ওনারা রোহিঙ্গিয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বহু বৎসর যাবৎ আর ভোটার লিস্ট তালিকায় তাদের নাম অবৈধভাবে তুলে রেখে তাদের ভোট ব্যাংক হিসাবে যেভাবে ইউজ করছিলেন, আজকে সেই জায়গাটাতে একটা বড় আঘাত আসতে পারে। আর এসআইআর মাধ্যমে সেই নামগুলো বাদ পড়তে পারে। আর বাদ পড়া মানে কি, এই টিএমসি তৃণমূল কংগ্রেস কি করবেন, ওই ভোটারদেরকে উস্কে দিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা পরিবেশ তৈরি হতে পারে। আর সেই পরিবেশ যেন তৈরি না হয়, তার আগে ভাগে মানে তদন্তকারী সংস্থারা সেই রিপোর্ট নিশ্চয়ই নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন। আর তার জন্য পশ্চিম বাংলার সুরক্ষার জন্য, পশ্চিম বাংলার যে যার মালের কোনো অসুবিধা না হয়, তার জন্য আগে ভাগে এই বাংলাকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। কারণ বিশ্ববিদ্যা যেই বক্তব্যটা তুললেন, এবারে আসবো রথীনবাবু আপনার কাছে। একদিকে তো গৌরাঙ্গবাবু বললেন শীতলকুচির ঘটনার একটা কথা বললেন, এবার উনি যেটা বললেন যে মানে দুধেল গায়ের কথা, মানে খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট, কি বলবেন? দেখুন,
আমাদের প্রথম মানে বক্তব্যের যে মূল জায়গাটা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে পুলিশ বাহিনী এলো সেটা আগে এসছে। কেন আসছে? আগে এসছে কেন এসছে? মূল জায়গাটা ওই দুধেল গাই বা এই সামলাবার জন্য নয়। এইখান থেকে যারা যারা এই মুহূর্তে নিজেদের রুটি সেকবার জন্য রাস্তায় নেমেছেন তারা ওই দুধেল গাই অমুক তমুক বলে তাদের নিজেদের রুটি সেঁকে নিচ্ছেন। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে এত তাড়াতাড়ি কেন কেন্দ্রীয় বাহিনী? কারণটা হচ্ছে 2021 সালে মানে বিগত ইলেকশনে যে কেন্দ্রীয় বাহিনী ছিল সেই কেন্দ্রীয় বাহিনীকে কি রাজ্য সরকার প্রপারলি ব্যবহার করেছিল? তখনও তো ছিল কেন্দ্রীয় বাহিনী, তাহলে তাদের ব্যবহার করা হয়নি। এবং তার পরবর্তীকালে অন্যান্য ভোটগুলোতে, অন্যান্য বলতে আমি লোকাল স্থানীয় যে স্বায়ত্ত যে বডিগুলো আছে সেখানে ভোটের ক্ষেত্রে তো রাজ্য সরকারের পুলিশ ব্যবহার হয়েছিল। রায়গঞ্জে কি মানুষ মারা যায়নি? রায়গঞ্জে তো মানুষ মারা গেছে। কাদের হাতে মারা গেছে? শাসক গোষ্ঠীর হাতে মারা গেছে। তারা যখন ছিল এবং সেখানে তো জেলা পুলিশ প্রশাসন ছিল, তাহলে সেখানে যখন মারা গেছে তাহলে স্থানিক যে পুলিশ প্রশাসন তার উপরে মানুষ বিশ্বাস রাখবে কেন? কেন কেন্দ্রীয় পুলিশকে নিয়ে আসতে হচ্ছে? কারণটা হচ্ছে সাধারণ মানুষের আস্থার জায়গাটাকে তৈরি করা। এই সাধারণ মানুষরা যারা গ্রামে গঞ্জে আছে তাদের উপর কারাই বিশ্বাসহীনতার কাজ করছে। প্রথম যে দায়টা গিয়েছে তা প্রশাসনে যারা আছে সেই রাজনৈতিক দল অর্থাৎ টিএমসির ঘাড়ে। যে টিএমসি প্রশাসন যে সরকারটা যে আছে, সরকার সরকারিভাবে এই মানুষগুলোর আস্থার জায়গাটাকে প্রোটেক্ট করতে পারেনি। সেই জন্য তারা পুলিশ প্রশাসনের উপরে আস্থাহীনতায় ভুগছে। এই আস্থাহীনতায় ভুগছে বলেই কেন্দ্রীয় পুলিশ বাহিনী আসছে। আর কেন্দ্রীয় পুলিশ বাহিনী ঢুকছে, কেন্দ্রীয় সরকার দেখছে যে এই চান্সে আমি আমার রুটিগুলো ভেজে নিই। তিনি তার রুটি ভাজান রাস্তায় নেমে পড়েছেন, ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। কারণ বর্তমান শাসক গোষ্ঠী সরে যাবে, ওই জায়গাটা ফিল আপ করতে আসবে কি বলে বিজেপি সরকার। কিন্তু মজার ব্যাপার হলো সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রে এখন এই দুই রাজনৈতিক দলের উপর থেকে বিশ্বাসহীনতায় ভুগছে। রতিনবাবু, আপনি যেটা এক্ষুনি বললেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে কংগ্রেসে কি ধরে নিয়েছে যদি তৃণমূল সরকার পড়ে যায়, সরে যায়, তাহলে কি বিজেপিরই সরকার হচ্ছে? না, আমি সে কথা বলিনি। বিজেপি সরকার চেষ্টা চালাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরে গেলে যেন বিজেপি ক্ষমতায় আসে। আপনি কিছুদিন আগে, আমি একটা কথা বলি, কিছুদিন আগে একটা ছোট্ট একটা নিউজ বেরিয়েছিল কোন একটা পেপারে, সেখানে মোহন ভাগবতের একটা স্টেটমেন্ট ছিল খুব পরিষ্কার যে সরকারে যদি বিজেপি না আসে তাহলে তৃণমূল যেন না হটে। এটা কিন্তু সাংঘাতিক প্রশ্ন একটা। সরকারে বিজেপি যদি না আসে তাহলে যেন তৃণমূল না হটে, এটা হচ্ছে মোহন ভাগবতের স্টেটমেন্ট। এটা কিন্তু মগজে রাখতে হবে। অর্থাৎ এই দুটো রাজনৈতিক দল পারস্পরিক পৃষ্ঠকুণ্ডয়নে ব্যস্ত আছে, তারা অপরের পিঠ চুলকে দিচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। চুলকাক, আমাদের আপত্তি নেই, কিন্তু বর্তমানে একমাত্র জাতীয় কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মানুষের সর্বৈব গণতান্ত্রিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমরা সেই কাজগুলো করবো। তাতে যদি কেন্দ্রীয় বাহিনী ইলেকশনের যদি 6 মাস আগে আসে আমাদের কোনো আপত্তি নাই, যদি 3 মাস আগে আসে তাতেও কোনো আপত্তি নেই। কংগ্রেস যেটা বলছে যে রক্তপাতের প্রসঙ্গ, হ্যাঁ, রক্তপাত হচ্ছে তো। রাজ্য সরকারের পুলিশ বা রাজ্যের পুলিশের উপর মানুষ আস্থা হারাচ্ছে। ইম্পর্টেন্ট পয়েন্ট। বিশ্বজিৎদা, আপনারা কি মনে করেন যে কেন্দ্রীয় বাহিনী থাকলে রক্তপাত হবে না? এই গ্যারেন্টি কি রয়েছে? কারণ আমরা শীতলকুচি দেখেছি, একটু আগে তৃণমূলও বলছিল, এবং শীতলকুচির মতো অনেক শীতলকুচি ঘটেছে এর আগের নির্বাচনগুলিতেও। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীও ছিল, রক্তপাত তো বাংলায় বন্ধ করা যায়নি। এবারে কি সেটা সম্ভব হবে? যেহেতু ভোটের এতদিন আগে আসছে, ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, কি বলবেন? পশ্চিম বাংলা শাসন যারা এতদিন ধরে করেছেন, কংগ্রেসও পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় ছিল, বামফ্রন্টও 34 বছর বাংলার ক্ষমতায় ছিল, বর্তমান তৃণমূল কংগ্রেসও আছে। কিন্তু বাংলা বিনা রক্তপাতে নির্বাচন আজ পর্যন্ত হয় নাই। কারণ যে বাংলার যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি যা ছিল,
মানুষের মধ্যে না, না, এইটা ঠিক নয়। সেইটাকে নষ্ট আমি বলেছি 1971 সালের পূর্বে যত নির্বাচন ছিল সমস্ত রক্তপাত নির্বাচন ছিল। হ্যাঁ। নির্বাচনী বিনা রক্তপাতে হয়নি। না 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 না, এটা ঠিক না। শুনুন, এটা না, আপনারা কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও কেন শুনুন, এটা দেখতে ব্যাপারটা কি হচ্ছে? যে কেন্দ্র বাহিনী এর আগে তো কংগ্রেস ক্ষমতায় ছিল, বিজেপি তো ক্ষমতায় ছিল না। কারণ হচ্ছে কি যে কংগ্রেসকে তো বলা হচ্ছে যে মানে তরমুজ বলা হতো, কেন ভিতরে মানে সিপিএম ছিলেন আর বাইরে ছিল তারা কংগ্রেস। এখানে কত কংগ্রেসের প্রাণ গিয়েছে, কিন্তু তো সে কংগ্রেসের প্রাণকে তারা রক্ষা করতে না, বর্তমানে তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে হচ্ছে। শুনুন, না না, আপনারা আগামীর আশা কি করছেন? যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন তো নির্বাচন ঘোষণা করবেন নির্বাচন কমিশন। নির্বাচন তো ঘোষণা তো দিল্লি সরকার করবেন না, যে বিজেপি সরকার না না, করবে। তাতে কি মনে হয়, যে রক্তপাতহীন নির্বাচন হবে? আমরা চাই রক্তপাতহীন নির্বাচন হোক, এটা আমরাও চাই, হয়তো ওনারাও চাইবেন, কিন্তু ওনারা যে চাইবেন না তার মূল কারণ হচ্ছে কি যে বাংলাতে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে রক্তপাত ছাড়া হয়নি। তো তার জন্য এই অভিযোগটা কেন বারবার উঠছে? আগে কোন রক্তপাত ঘটেইনি। গৌরাঙ্গদা, কোনো রক্তপাত এই ঘটেনি, অভিযোগটা কেন তখন বারবার ছিল। উঠছে? কি মনে করেন, রক্তপাতহীন বা ঝামেলা গন্ডগোলহীন কি এবারে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে? দেখুন, পশ্চিমবঙ্গে সবসময় বড় স্তরের নির্বাচনগুলো যেগুলো হয়েছে, লোকসভা বলুন বা বিধানসভা বলুন, প্রত্যেকটা নির্বাচনই সবসময় সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণতার মধ্যে দিয়েই হয়েছে। না, আপনি বলছিলেন শীতলকুচির ঘটনা আপনি মনে করালেন। আমি আসি, এবং আমি শীতলকুচি সেই এরকম অনেক জায়গাটাই শীতলকুচি বলতে হয়েছে। যাচ্ছি। আমি বলছি কিন্তু বহিরাগতরা যারা আসে হিন্দি ভাষায় কথা বলে, তারা বাংলার কথা বোঝে না। বাংলার লাইনে কারা দাঁড়াচ্ছে তাদের কাছে আচ্ছা, এই বহিরাগত শব্দটা যে ব্যবহার করা হচ্ছে, তারা কি ভারতবর্ষের বাইরের লোক? এক মিনিট, একটা দেশের এই দেশটাকে যদি আমি ভারতবর্ষ যদি আমি বজায় রাখি, বহিরাগত কে? কে বহিরাগত? কেন বহিরাগত করবো আমি? কাশ্মীর থেকে কেউ পশ্চিমবঙ্গে আসতে পারে না? মহারাষ্ট্র থেকে যেখানে থেকে আসতে পারে, পশ্চিমবঙ্গ থেকে বাংলার ভাষাকে বুঝে। গোয়া নির্বাচন, আপনি তামিলনাড়ুতে গেলে আপনি তামিলনাড়ু কথা বলতে পারেন, আপনি কর্ণাটকে গেলে কর্ণাটক কথা বুঝতে পারেন, আপনি সাউথ বেঙ্গলে গেলে সাউথ বেঙ্গলের কথা বুঝতে পারেন। সাউথ বেঙ্গলের একটা ভাষা বলে দেখান, আপনি সাউথ বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন আপনি। আমার প্রশ্নটা ছিল, আমি সেই যে 1 মিনিট কথা বলিনি প্লিজ, আমি অন্যের টাইমে আমি কথাই বলছি। ভারতীয় নাগরিক যে কোনো রাষ্ট্রে আমি রাজ্যে যাবে। আজকে সাধারণ গ্রামের মানুষরা যে ভাষায় বাংলাতে কথা বলছে, আমরা বাংলা ভাষাভাষী, বাংলা আমাদের কাছে গর্ব। বাংলাতে যে ভাষায় কথা বলছে, যখন সাউথ ইন্ডিয়া বা বিভিন্ন ডিফারেন্ট স্টেটে আসুক, ওটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না আমাদের। কিন্তু তারা যখন লাইনে দাঁড়াচ্ছে, তারা লাইনে দাঁড়িয়ে যখন ভোটের জন্য যাচ্ছে, সেই সময় শীতলকুচির মতো একটা ঘটনাকে দেখেছি। রক্তপাত হয়েছিল লাস্ট 2026-এর নির্বাচনে, 21-এর নির্বাচনে লাস্টে রক্তপাত হয়েছিল শীতলকুচিতে। বুঝতে হবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আপনি না জেনে কথা বলছেন, ভুল তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন। রতিনবাবু, যিনি মারা যান তিনি তৃণমূলের হন বা যে কোনো রাজনৈতিক দলের হন, তিনি সাধারণ একজন মানুষ মারা তারা গেছেন। বলতেছি যে আমরা ডিফেন্সের জন্য রক্তপাত হয়েছে। এবারে এত আগে, আমার স্পেসিফিক প্রশ্ন, এত আগে কেন্দ্রীয় বাহিনী, তাতে কি মনে হয় যে 2026-এ কোনো রক্তপাত হবে না, রক্তপাতহীন নির্বাচন? বাইরের প্রভোকেশন যদি না থাকে, স্বরাষ্ট্র দপ্তরের প্রভোকেশন আমরা চাইবো রক্তপাতহীন না থাকে, তৃণমূলের বিরুদ্ধেই বারবার অভিযোগ করছে। তৃণমূলের বিরুদ্ধেই বারবার অভিযোগ করছে। ওনারা এখন সিপিএম এর সাথে গাঁট ছড়াবেছেন, সিপিএম লাথি মেরে ভাগিয়ে দিয়েছে, শূন্যতে পড়ে রয়েছেন কংগ্রেস, একটা সিটও জিততে পারে না। উনি শূন্যের দলের মধ্যে রয়েছেন। উনি কি বলছেন? আমরা ভাবি না, শূন্যের দল নিয়ে ভাবি না, যারা ওনাদের মেরেছিল, যারা খাইয়েছিল, তাদের সাথে জোট বেঁধেছে, অসহযোগিতার অভিযোগ
কেন্দ্রীয় বাহিনীকে অসহযোগিতার অভিযোগও তো রয়েছে। ডেফিনেটলি না, কেন্দ্রীয় বাহিনী যেখানে হয়েছে ডিএম এর মাধ্যমে এবং উপর থেকে স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে নিঃসন্দেহে প্রপারলি ব্যাপার হয়েছে। 5টা পেজে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করেছে, পৌঁছে দেওয়ার ব্যবস্থা বুথ কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। টাকা ওনারা পাঠিয়ে দেয়, কিন্তু ওই যে পারপাসে যে খরচাটা সেটা রাজ্য সরকার বিয়ার করে, পৌঁছানো, নিয়ে যাওয়া, নিয়ে আসা এবং তাদের ইনফরমেশন দেওয়া। এটা মনে রাখতে হবে, এটা টোটালি মিথ্যে কথা। আমরা চাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক, তাতে আরো সুন্দর সুশৃঙ্খল ভাবে ভোট না, এই হানাহানির জন্য, এই হানাহানির জন্য। কিন্তু আমি বিশ্বজিৎ হবে না, কিন্তু বিশ্বজিৎ কারণ হতে দেওয়া হবে না প্রশাসনিকভাবে, সরকারিভাবে। বিশ্বজিৎ দার একটা উত্তর আমি দিতে চাই, তারপরে দাদা আমি ছেড়ে দিব। বিশ্বজিৎ দা বলছেন দুধেল গাইয়েদের জন্য যে বাইরে হবে তার জন্য আগে থেকে আনা হয়েছে। তাই যদি হয় তাহলে আমি একটা প্রশ্ন বলি যে মতুয়াদেরকে কে ডিফেন্স করবে? মতুয়ারা যদি এগিয়ে আসে, মতুয়াদের নাম যেভাবে করে বাদ দিচ্ছেন, রাজবংশীদের নাম যেভাবে করে বাদ দিচ্ছেন, সাঁওতালদের নাম করে করে যেভাবে করে বাদ দিচ্ছেন, তারা যখন পথে নামবে, তারা যখন ইসে করে, মতুয়া তো আপনাদের নেতৃত্বরা কাজ করছে, তারা যখন, এবং যাদের নাম বাদ গেছে আপনারা জীবিত ভোটারকে মৃত বলে চালিয়ে দিয়েছেন, তাদের নাম তুলতে পারে নাই। যখন লিস্টটা বের হবে তার ডিফেন্স করার জন্যই আগে থেকে আনা হয়েছে যাতে হচ্ছে নিজস্ব যে ভোটার লিস্টটাকে স্বচ্ছভাবে মানুষের কাছে প্রতিস্থাপিত করা যায়। ভোট তো হবে পরে, কিন্তু তার আগে মানে একটা তৃণমূল কংগ্রেস সোজা সাপটা না, 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 কারচুপির অভিযোগ এই করছে। FIR হবার পূর্বে, এই FIR হবার পূর্বে লোক ভোটাররা বিভিন্ন বুথে যেত নিজেদের ঠাকুরদা, ঠাকুমা, দিদিমা তাদের সঙ্গে দেখা করার জন্য, এই এসআইআর হওয়ার আগে। এবার এই এসআইআর হওয়ার পরে আর ঠাকুমা, ঠাকুরদা তাদের পাওয়া যাবে না। কি বলবেন ব্যাপার হচ্ছে যে নির্বাচনের এত আগে কেন্দ্র বাহিনী কেন, আর তার সন্দেহ না, এবারে কি রক্তপাতহীন হবে নির্বাচন, এটা পরবর্তী প্রশ্ন ছিল। গৌরাঙ্গদারা তৃণমূল কংগ্রেসটা করেন তো ওনারা যদি রক্তহীন যদি নির্বাচনটা চায় তবেই হবে, কারণ ওনারই তো রক্ত ছড়াবে। বিহারে কি হয়েছিল? যারা রক্ত ঝরাবে, বিহারে কি করেছিলেন? সেই রাজ্যে কি রক্ত বিহারে কি করেছিলেন? হতে পারে? উত্তরপ্রদেশে কি করেছিলেন? ব্যাপার হচ্ছে কি, আপনাদের সরকার তো উনি বহিরাগত শব্দটা বারবার বলছে, তার মানেটা কি বুঝতে হবে যে কারণ বহিরাগতদেরকে যে ভোটার লিস্টে ওনারা নাম তুলে রেখে দিয়েছেন বাংলাদেশি এবং পাকিস্তানি বহিরাগত। না, এটা তো এটা বিশ্বজিৎ দা একটা বিষয় আরে স্বামী রামকৃষ্ণ বলছেন, বঙ্কিমদা বলছেন, বহিরাগত বলবো না, বঙ্কিমদা পড়াশোনা করে আসা উচিত। যারা বাংলাকে স্বামী রামকৃষ্ণ বলে, বঙ্কিমদা বলে, তাকে বহিরাগত বলবো কি বলবো? বঙ্কিমদা পড়াশোনা করে আসা উচিত। এই যে হানাহানি এটার জন্য আপনারা অবশ্যই শাসক দলকে দোষ দেবেন, বা শাসক দল কেন্দ্রীয় বাহিনীর ওপরে দোষ দেবেন, নানা কিছু কাদা ছেটাছেটি হবে। কিন্তু মাঝখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যখন ইলেকশন হচ্ছে আমরা তো সবাই গোটা প্রশাসন তো তখন কমিশনের অধীনে, কমিশন কি কোনোভাবে দায়ী নয় সেই ক্ষেত্রে? এই প্রশ্ন কিন্তু উঠছেই। শুনুন, ইনারা শুনুন, রাজ্য সরকার কমিশনকে যে সরকারি কর্মচারীদেরকে, না, কমিশন কি তাহলে কোনো স্টাডি করছে না, পরিস্থিতি দেখছে না? কমিশন তো রাজ্য সরকারকে দাবি করছে যে স্টাফ দেওয়ার জন্য, এই এসআর প্রক্রিয়াকে চালানোর জন্য স্টাফটা। না, নির্বাচনের কথা বলছি, স্পেসিফিক নির্বাচন বলছি। জায়গাতে যাচ্ছি, এই স্টাফগুলোকে তো দিয়েছে ইনারাই। তো আজকে সেই স্টাফগুলোকে ইনারা প্রেসার দিয়ে যে মানে মৃত ভোটারকে লিস্টে নাম চড়ানোর জন্য, ভোটারকে নাম চড়ানোর জন্য যেভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে এবং হিন্দুদের নামকে কাটানোর জন্য যে প্রেসারটা ওনারা দিচ্ছেন, তার ফলে আজকে বিএলওরা ত্রাহিতে মধুসূদন, আজকে তাদের অবস্থা করুন। আর এই করুণ পরিস্থিতি তৈরি করার জন্য পুরোপুরি তৃণমূল কংগ্রেস, এই পশ্চিমবাংলা সরকার দায়ী। আর নির্বাচনের কথা বলছি, নির্বাচন কমিশন চাচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন হোক, তাহলে এত বাহিনী থাকার পরেও কেন হচ্ছে না? কারণটা হচ্ছে কি, নির্বাচন কমিশন তো মানে সেখান থেকে কেন্দ্র বাহিনী পাঠাচ্ছেন, কিন্তু পাঠানোর পরে ইনাদের যে যাদের সেই কেন্দ্র বাহিনীকে তো রাস্তা দেখাবে কারা? রাজ্যের পুলিশ দেখাবে। সেই রাজ্যের পুলিশ দ্বারাই তো এরা মিসগাইড করতেছে, আর মিসগাইড করার কারণেই আর এই জায়গাতে সমস্যাটা ক্রিয়েট হচ্ছে। ওনারাও হয়তো নির্বাচন, তাহলে কোর্টে যাচ্ছেন না কেন আপনারা? নির্বাচন সঠিক কোর্টে যান, কিন্তু কোর্টে যান, আপনারা কোর্টে যান, কোর্ট থেকে নিয়ে আসুন। সঠিকভাবে চান না বলে যে বোমা সব হচ্ছে বলে একই প্রশ্ন। এটা কি কোনোভাবে নির্বাচন কমিশনের ব্যর্থতা নয়? কি বলবেন কোনটা? এই যে রক্তপাতহীন নির্বাচন যে করানো যাচ্ছে না বিগত নির্বাচন, এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের উপর
উপরে দায় চাপিয়ে তো লাভ নেই। নির্বাচন কমিশন যেমন দেখুন, টিএন সেশন যখন নির্বাচন কমিশনে ছিলেন তিনি দেখিয়েছিলেন নির্বাচন কমিশনের কি কি ক্ষমতা। আজকে নির্বাচন কমিশন এই যে যিনি আছেন তিনি, আমার ধারণা তিনি নির্বাচন কমিশন সংক্রান্ত যে সমস্ত আইন টাইনগুলো আছে তিনি পড়েন টরেন না, তিনি যা যা পান কানে সেগুলো নিয়ে ইয়ে করেন, ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করেন। আসলে ইলেকশন কমিশনের নির্দিষ্ট কিছু রুল আছে, আইন আছে, এবং সেটা দিয়ে পিপলস রিপ্রেজেন্টেটিভ এক দ্বারাই এটাকে সুন্দরভাবে ডিল করা যায়। যাই হোক, এরা কোনোদিনই ভেবে পারবে না যতক্ষণ না সরকার চাইবে। সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হবে না, সরকার যদি না চায় তাহলে নির্বাচনও সুন্দরভাবে হবে। কিন্তু চাইলে না চাইলে তো দাঙ্গা লাগবে, সে তো রতিনবাবু আরেকটা প্রশ্ন। এবারে একটা কথা এখানে ভেসে এসেছে, উনি কথা বলেছেন যে ঠাকুর রামকৃষ্ণদেবকে স্বামী কথাটা বলেছে। আমি ঠাকুর রামকৃষ্ণদেবের কথাতেই একটা বলি, উনি বলেছিলেন একটা দারুণ কথা, হ্যাঁ রে তোর মান সম্মানের পালাটা কি মাটির হাড়ি যে পড়বে আর ভেঙে যাবে? উনাকে ঠাকুর বলুক আর স্বামী বলুক, ওতে ওনার কিচ্ছু যায় আসে না, ওতে রামকৃষ্ণদেবের কিচ্ছু যায় আসে না। যায় আসে তাদের যারা ঠাকুর রামকৃষ্ণদেবকে বিক্রি করে নিজেদের জীবন জীবিকার স্বার্থ রক্ষা করে, তাদের ওনার কিছু যায় আসে না। হ্যাঁ বলুন। একটা সুন্দর কৌশলী বক্তব্য। তবে আপনার প্রসঙ্গ ধরেই বলি, এই যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে প্রচুর কোষাগার থেকে প্রচুর অর্থ খরচ হয়, হ্যাঁ ঠিক আছে, তো তারপরেও কেন হানাহানি এড়ানো যাচ্ছে না? তাহলে তাহলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে? ক্ষমতায় যে দুই সরকার তাহলে কি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বা কি প্রয়োজন? না, এটা তো আইওয়াস। কেন্দ্রীয় বাহিনী থাকলেও দাঙ্গা হবে, কেন্দ্রীয় বাহিনী না থাকলেও দাঙ্গা হবে। এবং এই মুহূর্তে ক্ষমতায় যারা যে দুই জায়গায় যে দুই রাজনৈতিক দল আছে তারা ওই যে বললাম মোহন ভাগবতের কথা অনুযায়ী যে যদি তৃণমূল কংগ্রেস সরে যায় তাহলে বিজেপি আসবে, আদারওয়াইজ তৃণমূল কংগ্রেসই থাকবে। গৌরাঙ্গদা, উনি হচ্ছে ওনাদের তো সব জায়গায় বিজেপির কাছে সব জায়গায় হাঁটতে হাঁটতে গোটা দেশে 60-70টার বেশি সিট পাচ্ছেন না, বলেন যে আমরা একক ক্ষমতা নিয়ে ইন্ডিয়া জোট করব এবং একাই হচ্ছে প্রধানমন্ত্রী এবং সমস্ত মন্ত্রিত্ব নিয়ে আমরা থাকবো। যাই হোক, এই অলিক কল্পনার মধ্যে থাকতে এতে 15টা বছর পার হয়ে গেল। তো সব কিছুর মধ্যে নিরাশাবাদী দেখতে দেখতে নিজের যে সিটগুলো রয়েছে, যে সিটগুলোতে কনফার্ম জেতা সিট, বিজেপির অনেক লুপহলস ছিল যেখানে বিভিন্নভাবে কৃষি আন্দোলন বলুন বা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে অনেক পিছিয়ে ছিল, সেই জায়গাগুলো হচ্ছে অন্য পলিটিক্যাল পার্টি, ছোট ছোট আম আদমির মতো পার্টিরাও তারাও দখল করে নিতে পারে, কিন্তু কংগ্রেস কোনো দাঁত ফোটাতে পারে না। পশ্চিমবঙ্গে দেখবেন এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গ শূন্য পাবে, একটা সিটও জিততে পারবে না। সিপিএম শূন্য, কংগ্রেস যদি শূন্য হয় তবু আমি আপনাকে বলে দিচ্ছি এই ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলে যান, যে কোনো কি হবে, একজন না একজন আমি বলে দিচ্ছি ভুল হয়েছে, আপনারা ভুল নিজেদের স্বার্থ পশ্চিমবঙ্গের তৃণমূলের কাছে আপনারা কি মনে করেন এই হানাহানি, এক মিনিট রথিনদা বলছি, আপনারা কি মনে করেন তৃণমূল কংগ্রেস এই হানাহানি যদি বন্ধ নাই করা যায় তাহলে কি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে? দেখুন কি প্রয়োজন, দেখুন দোষারোপের জন্য একটা লোক লাগবে তো, দোষারোপ করার জন্য। হ্যাঁ, কারণ আমার যদি রাজ্য পুলিশ আপনি আমাকে বলুন তো, সারা ভারতবর্ষে একটা উদাহরণ দিন পুলিশের ডিজিপির এগেইনস্টে যখন কোনো অভিযোগ আসে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে বাধা দেয়, একটা উদাহরণ দেখান তো। আমি বলি হয় কোনোদিন? আচ্ছা, এটা হয় গণতন্ত্র। আমি বলি 2021-এর নির্বাচনে 480 কোম্পানি এসেছিল, 480 কোম্পানি সমস্ত জায়গায় সুষ্ঠুভাবে সাথে নিয়ে রাজ্য পুলিশকে সাথে নিয়ে ইলেকশন করেছিল। শীতলকুচির ঘটনা তো এক্সেপশনাল ঘটনা, যাই হোক ওটা বাদ দিলাম। তাই যদি হয়, আজকে যদি কেন্দ্রীয় বাহিনী দিয়েই যদি ভোট করতে হয় করুক,
আমাদের রাজ্য সরকার কোনোদিনও পথে নেমেও হিসেব করে নাই, প্রতিবাদও করে নাই, কিচ্ছু করে নাই। যাকে খুশি যদি 480 আমরা 1480 নিয়ে আসুক তাতেও কোনো অসুবিধা নেই। অসুবিধা একটা জায়গাতেই যে টাকাগুলো খরচা হয় সেই টাকা যেন রাজ্য সরকারকে কেন্দ্র সরকার যেন অবশ্যই দিয়ে দেয়, কারণ রাজ্য সরকারের বকেয়া পাওনা টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। এক নাম্বার, সে যত খুশি দিয়ে ভোট করাক, আমাদের কোনো আরো বাড়িয়ে দেখ। কিন্তু আমি যদি প্রশ্ন করি বিশ্বজিতের কাছে জানতে চাই যে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে ভোট হয়েছে, সামনে বিহার ইলেকশন হলো, বিহার ইলেকশনে কি খুনদাঙ্গা হয়নি? উত্তরপ্রদেশের নির্বাচনে কি হয়নি? মহারাষ্ট্রের নির্বাচনে কি হয়নি? দিল্লির নির্বাচনে কি হয়নি? তাহলে কি পশ্চিমবঙ্গকে কি কালিমা লিপ্ত করবার জন্যই কি পশ্চিমবঙ্গকে ব্যবহার করা হচ্ছে, না পিছন দিক থেকে কোনো দপ্তর থেকে, স্বরাষ্ট্র দপ্তর হোক বা আরএসএস থেকে হোক বা বিভিন্ন দিক থেকে, এদিকে হচ্ছে আইএসএফ বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, ইন্ধন দিয়ে মানুষকে প্রভোকেশন করে, যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে, সেখানে পিছন দিক থেকে প্রভোকেশন, যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল প্রভোকেশন চলবে, ভোটের মধ্যে হবে। কিন্তু আমরা রাজ্য সরকার যেহেতু ক্ষমতায় রয়েছে, রাজ্য সরকার এটাকে জোর কদমে প্রিভেন্ট করবেই। এটা তো তৃণমূল কংগ্রেস প্রিভেন্ট করবে বলছেই, কিন্তু যদি হানাহানি বন্ধ নাই করা যায় বিশ্বজিৎবাবু, তাহলে কেন্দ্রীয় বাহিনীর কি প্রয়োজন, এত অর্থ খরচ? ব্যাপার হচ্ছে যে চোরের মায়ের বড় গলা। বিহার নির্বাচন হচ্ছে, উত্তরপ্রদেশ নির্বাচন, দিল্লি নির্বাচন হলো, অন্যান্য আরো রাজ্যের নির্বাচন হলো, কোনো জায়গায় তো রক্ত ক্ষয় হয়নি, একদম। আরো মায়ের কোল তো খালি হয়নি, কোনো জায়গায় বুথ ক্যাপচারিং তো হয়নি, কোনো জায়গায় মানে ফলস ভোটিং তো পড়েনি, সেখানে বোমা গুলির তো মানে ঝনঝনির আওয়াজ পাওয়া যায়নি। কিন্তু দেখানো হয়নি, সব জায়গায় হয়েছে দাদা, সব দেখানো হয়নি, এখানে দেখানো হয়, তাই জন্য সব জায়গায় হয়েছে। এটা হতে পারে না, সব জায়গায় হয়েছে রক্ত ক্ষয়। শুনে আজকে ওনাদের দুজনের কথোপকথনে মনে হচ্ছিল যে কি ও বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথা রে, ঠিক আছে মনে হচ্ছে না, ওনার ব্যথাটা সিপিএম এর সাথে, আমাদের সাথে নয়। ব্যাপার হচ্ছে উনি তো কংগ্রেস আর উনারা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একটা পার্ট ভেঙে তো তৃণমূল কংগ্রেস হয়েছে। তিনাদের আশা ছিল যে আমাদের হয়তো আগামী উত্তরসূরিটা ভালো কিছু করবে, আর আপনাদেরটা সিপিএম নিয়ে বিজেপিতে গেছে, চলে যাওয়ার পর সিপিএম রা বিজেপিতে গেছে আপনাদের সময়, বোমা আপনাদের সিপিএম এর ভোটই বিজেপিতে পেয়েছেন। আগে যে পশ্চিমবাংলাকে ওনারা দেখেছিলেন কংগ্রেস পিরিয়ডে যে এখানে পুলিশ ছাড়াও নির্বাচন হয়েছে, রক্ত ক্ষয় ছাড়া নির্বাচন হয়েছে, কিন্তু 1990 সালের পর থেকে ধীরে 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 পশ্চিমবাংলার কেন্দ্র বাহিনীকে মোতায়েন করতে হচ্ছে। কারণটা কি, যখন তৃণমূল কংগ্রেস আসলো তারপর 6 বছর দফায় 7 দফায় নির্বাচন করতে হচ্ছে। কারণ যে বিহার একদিন মানে জঙ্গলি রাজ বলা হতো, তার থেকে জঘন্য অবস্থায় পশ্চিমবাংলা চলে গেছে। যে পশ্চিমবাংলাকে দেখে সারা বিশ্ব শিক্ষা করতো, যেখানকার সংস্কৃতি, শিক্ষা, দীক্ষা সমস্ত কিছু সর্বোপরি ছিল, আজকে সে বাংলাকে এরা কোথায় নিয়ে নরকে ঠেলে দিচ্ছে। আর সেই নরকের থেকে বাঁচানোর জন্য কেন্দ্র বাহিনী অ্যাডভান্স মোতায়েন করছে নির্বাচন কমিশন। না, এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও এর আগে একাধিকবার বিভিন্ন কিছু অভিযোগ উঠেছে, মহিলাদের সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ উঠেছে, এই ধরনের অভিযোগও বেশ কিছু জায়গায়। তো সেটা কি শুধু মনে হয় কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিষয়টা, সত্যি ঘটনা রয়েছে? তৃণমূল কংগ্রেস যখন মানে কেন্দ্র বাহিনী আসে, আসলে তো কেন্দ্র বাহিনী তো বাংলা ভাষা ওরা কম জানে, দু একজন হতে জানতে পারে, তারা হিন্দি ভাষা জানে। তো এখন তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের মহিলা নেত্রীদেরকে দিয়ে মানে অশ্লীল আচরণ করায়, আর অশ্লীল আচরণের ফলে সে অশ্লীল আচরণ হয়। কেন্দ্র বাহিনীকে ইনারাই ঢিল মারে, তারপরে যখন লাঠিচার্জ হয় তখন কেন্দ্র বাহিনীর দোষ হয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ইনারা তো সঠিক সুষ্ঠুভাবে নির্বাচনটা চায় না, রক্ত ক্ষয়ের মাধ্যমে নির্বাচন চায়। তাই যে সীতায়ের যে ঘটনাটার কথা উনি বারবার বলছেন, সীতায়ের ঘটনা তার প্রমাণ করে যায় যে তৃণমূল কংগ্রেস কিভাবে সেন্ট্রাল বাহিনীকে উত্তপ্ত করে তার সেই ঘটনাটা মানে দুর্ঘটনাজনক একটা ঘটনা। এই যে কেন্দ্র বাহিনী আসছে, এত যে কোষাগারের টাকা খরচ হচ্ছে, কিন্তু বারবার করে তো রাজ্য সরকার বলছে যে আমাদেরকে কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনার শিকার হচ্ছে। যে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সরকার স্পষ্টভাবে বলছে যে হবে প্রতি বৎসরে 4বার 5বার ইলেকশন হয়ে যাচ্ছে, আর ইলেকশন হওয়া মানে যে রাষ্ট্রের যে অর্থকোষের যে ভান্ডার খালি হচ্ছে, তার জন্য আমরা কি বলছি, এক দেশ এক মানে ভোট, এই দাবিটা আমরা করছি। কিন্তু ওনারা বারবার সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। 5 বছর বাদে বাদে যদি ভোট হয়, তো সমস্ত পলিটিক্যাল পার্টি তার যোজনা করার সুযোগ পাবে এবং ডেভেলপমেন্টের সুযোগ হবে। তাই বছরে মানে 5 বছরে একবার এক দেশ এক ভোট, নরেন্দ্র মোদীকে সারা জীবন রেখে দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে
তাতে কি হানাহানি বন্ধ করা যাবে? হ্যাঁ? তাতে কি হানাহানি বন্ধ নিশ্চয়ই করা হানাহানি বন্ধ হবে, কারণ হচ্ছে এরা তো মানে কি বলছে এক্সপোর্ট ইম্পোর্ট এরা করে তো সেই গুন্ডা বাহিনীকে, কারণ ওরা নিয়ে আসে বাইরের থেকে, নিয়ে এসে এখানে যে হানাহানিটা করা, এখানে রক্ত ক্ষয়টা তো ওনারাই করাচ্ছে। বাইরে থেকে আসছে। আমি বলছি ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে, বিহার থেকে প্রতিবার নির্বাচনের সময় বহিরাগত ভোটারদেরকেও যেমন করে ঢোকায় বিজেপি, এবার সেরকম করে বহিরাগত গুন্ডা নিয়ে এসেও প্রতিটা গ্রামে গ্রামে ঢুকিয়ে টাকা দেয়, টাকা দিয়ে রাত্রেবেলা করে ভোট কেনে, মাংস নিয়ে ধরা পড়ে এবং বোম নিয়ে ধরা পড়ে। আরে এবং বিজেপি এই কায়দায় ভোট জেতার চেষ্টা করছে। কোটি কোটি টাকা এয়ারপোর্টগুলোতে আপনি পাবেন যে লাস্ট নির্বাচনের সময়, এবারও বাংলার ক্ষেত্রে দেখবেন কোটি কোটি টাকা বিজেপি নেতারা, ছুটকা ফুটকা নেতারা, যেগুলো দুটো লোকের সাথে কথা বলতে পারে না, সেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে পকেটের মধ্যে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে নিয়ে নিয়ে গিয়ে ভোট কেনার জন্য যাচ্ছে। কোথা থেকে টাকা পাচ্ছে? সব ডিমনিটাইজেশনের টাকা, সব ব্ল্যাক মানির টাকা, মানুষের ট্যাক্সের টাকা, মানুষকে লুট করার টাকা। আগা বিজেপি পার্টি ফান্ড আজকে বহিরাগত সব বহিরাগতদের নিয়ে আসে, আর ভোটের সময় নিয়ে আসে, মিছিল করানোর জন্য লোক নিয়ে আসে, মিটিং করানোর জন্য সব বাইরের লোক, আর ওনাদের সব বাইরের লোক নিয়ে আসে, মিছিল মিটিং করানোর জন্য বাইরে থেকে লোক নিয়ে আসে। কারণ যে পশ্চিমবঙ্গে ওনাদের কর্মী নাই, সমাবেশ নাই, কিন্তু ভোট দান তারা ছিল না। আজকে তাদের গলায় সোনার চেনের মানে নিয়ে কংগ্রেসের কাছে আসবো। এই যে বহিরাগত তত্ত্ব, এই যে বহিরাগত কথা যে বলা হচ্ছে, বারবার করে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকেও বহিরাগত বলা হচ্ছে, অন্যদিকে কিন্তু বহিরাগতরাই ভোটার। আসলে দেশ সম্পর্কে যদি না বহিরাগতরাই ভোটার, তাহলে বাহিনী বা কি করছে? দেশ সম্পর্কে যদি আমার আচ্ছা তাই যদি না হয় তাহলে মধ্যপ্রদেশে বহিরাগত ভোটার ছিল কিনা? স্বচ্ছ ধারণা না থাকে, প্রত্যেকটা রাজ্যের গঠন প্রক্রিয়া সম্পর্কে যদি আমার স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে এই ধরনের বহিরাগত অমুক তমুক হাবিজাবি এই সমস্ত কথাগুলো আছে। না বহিরাগত বলা হচ্ছে, কিন্তু বহিরাগত ভোটাররাও বহিরাগত। ইলেকশন চলছে, তৃণমূল যেটা অভিযোগ করছে ভোটাররাও বহিরাগত। হ্যাঁ ভোটাররাও অভিযোগ, তাই তো বলবে তো। কারণটা হচ্ছে কি, আরে আপনার রাহুল গান্ধী বলেছে মধ্যপ্রদেশে হারার পরে ধরে নিচ্ছি আপনার রাহুল গান্ধী বলেছে, রাজ্য প্রশাসন আছে তো, দেখাইছে মমতা ব্যানার্জি, কিন্তু এইবার এই লোকগুলো যে আসছে কিসের জন্য আসছে সেটা তো দেখার দায়িত্ব তাদের। রাজ্য প্রশাসন সেখানে ফের করছে, রাজ্য পুলিশ, তাহলে তারা একদিকে রাজ্য কংগ্রেসের রাজ্য পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, আমরা নাকা তল্লাশি দেখছি, সেই জন্য বহিরাগত ঢুকেছে। আর বাকি যেখানে ঢুকছে যে মানে বর্তমান শাসক গোষ্ঠীর প্রধানরা যাদের দিকে আঙুল তুলে বলছেন এই যে বহিরাগত বহিরাগত বলছে, হ্যাঁ সেটা ওই একই রকম তাদের সঙ্গে পেরে উঠবে না বলে না। রাজ্য পুলিশের সঙ্গে নাকা তল্লাশি কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায়। দিল্লির ভোট দিল্লির লোকেরা জিতায় নাই, দিল্লির ভোট বিজেপিকে জিতিয়েছে বাইরের লোকেরা, ভোটে কারচুপি করেছে, নাম বাইরের লোকের ঢুকাচ্ছে। এইটাকে আমরা বহিরাগত বলি। রাজ্যের অধিবাসী যেটা অভিযোগ করছে, তৃণমূল যেটা অভিযোগ করছে বহিরাগতরা এসে ভোট দিয়ে চলে যাচ্ছে, যেটা বরাবর বিজেপি অভিযোগ করেছিল যে ভুতুরে ভোটার, সেটা তৃণমূল কংগ্রেস বলছে। এবং তার পাশাপাশি একটা প্রশ্ন থাকছেই, তাহলে কি নাকা তল্লাশি যে চলছে নির্বাচনের আগে, যখন আমরা কমিশনের অধীনে চলে যাচ্ছি, তখন তো পুলিশের সঙ্গে তো কেন্দ্রীয় বাহিনীও থাকছে, তাহলে কি সবটার মধ্যে কোথাও একটা কোনো গলদ রয়েছে? কি বলবেন? আমরা কয়েকটা নির্বাচন দেখলাম, গলদ না, হ্যান্ডশেকিং রয়েছে। কয়েকটা নির্বাচন দেখলাম। এখন তো সংবাদ মাধ্যমের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় কোন কোন প্রধান, কোন কোন এমএলএ বাংলাদেশের ভোটারও রয়েছে, ভারতবর্ষের ভোটার রয়েছে, আর তৃণমূল কংগ্রেসের কোন কোন প্রধান, কোন কোন এমএলএ বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, কিন্তু এখানে এমএলএ হয়ে আছে, এখানে প্রধান হয়ে আছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তো বহিরাগত মানে খালি বহিরাগত না, ওনাদের ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে, সেটাকে ওনারা বহিরাগত বলতেছে, কিন্তু ওনারা যে বিদেশি নাগরিককে এখানে প্রধান বানাচ্ছে, এমএলএর জন্য টিকিট দিচ্ছে, সেটা বহিরাগত হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি, এরা হচ্ছে পশ্চিমবাংলার, আজকে ওনাদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, যে ওনারা যে বুঝতে পারছে ওনাদের পায়ের তলাতে মাটি সরে গেছে, আর মাটি সরে যাওয়ার কারণে, আতঙ্কের কারণে ওনারা আবোল তাবোল বকা শুরু করছে। মনে হচ্ছে যে জলাতঙ্ক রোগ হয়ে গেছে। জলাতঙ্ক রোগ যার হয়
পাগলা কুকুরে বা শিয়ালে যদি কামড় দেয়, দেখা যাবে সে হচ্ছে জল দেখলেও ভয় লাগবে, আগুন দেখলেও ভয় লাগবে, নিজের বাচ্চাকে দেখলে ভয় লাগবে, নিজের বউকে দেখলে ভয় লাগবে। তো এখন ওনারা সব জায়গায় ভয় পাচ্ছে, কারণ ওনাদের জনতন্ত্র। না, এটা কি কমিশনও ভয় পাচ্ছে কোনো কারণে? 28 তারিখে তালিকা প্রকাশের জন্য কমিশন এটা কি সেই কারণেই কি? কমিশন ভয় পাচ্ছে এই জায়গাতে যে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষের সরকার পার্লামেন্টে বিল পাস করলো, বিল পাস করার পরে ইনারা যেভাবে মানে রেলওয়ে স্টেশন থেকে বাস টার্মিনাস থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট থেকে লুটপাট, আগুন লাগানো, সংযোগ করা, কত লোকে মারা ধরা শুরু করেছিল, আর সেই পুনরাবৃত্তি না ঘটে তার জন্য নির্বাচন করে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে একটা কমিটি করেছে সিএ এর জন্য বাংলার। আমি বলি যে আসামে সিএ হয়েছিল, কিন্তু আসামে কতজনকে নাগরিকত্ব দিতে পেরেছে বিজেপি? আসামে সিএ হয়েছিল যে 10 বছর আগে। শুনুন গোরাঙ্গদা, ব্যাপার হচ্ছে যে আগে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে, কারণ যে ভারত সরকার না, এই যে সিএ স্পষ্ট শুনে ভারত সরকার স্পষ্ট বলে দিয়েছে যে 2014 ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে যারা চলে এসেছে তার যদি একটাও ডকুমেন্টস থাকে আর তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, সেটা বিল পাস হয়েছে। এবং তার সাথে গেজেট নোটিফিকেশন জারি করে বলেছে 2024 31 ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে যদি কোনো বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থী, বৌদ্ধ শরণার্থী, শিখ শরণার্থী, খ্রিস্টান শরণার্থী যদি এসে থাকে, নিজের প্রাণ ধর্ম সব কিছু বাঁচাবার জন্য তাকে এখানকার সরকার থাকতে দেবে এবং তাদেরকে প্রশাসনিক কোনো কারবাই তাদের হবে না, তার যেমন আমরা আছি ওরাও সেমন থাকবে। এবং কি যাদের এসআইআর এর নাম যদি কোনো হিন্দু বাংলাদেশ থেকে 2002 এর লিস্টে না থেকে থাকে, তার ডকুমেন্ট শো করতে যদি না করতে পেরে থাকে, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ফর্ম ফিল আপ করে নাগরিকত্ব নিয়ে তাদের ভোটারের নাম তুলবে। এটা শুধু বলা এবং কথা, এটা শুধু বলা এবং কথা। আসামে হচ্ছে সিএ করেছিল, এনআরসি করেছিল, একটা মানুষকেও তারা হচ্ছে এখন পর্যন্ত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা কার্ড দেয় নাই নাগরিকত্বের, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। কোথাও মনে হচ্ছে একদিকে মনে করুন সিএ, অন্যদিকে কিন্তু এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, সবটা মিলিয়ে কি একটা কমিশন চিন্তা করছে যে বাংলায় আবার একটা ভয়ঙ্কর বাংলা দখলের লড়াই? পিছন দিক থেকে বাংলা দখল করার জন্য যে 14টা বা 15টা বা 16টা কাগজ দেওয়া হয়েছিল এবং প্রতিদিন চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আজকে এই কাগজ বলা হচ্ছে যে এই কাগজ ঠিক, পরের দিনই বলা হচ্ছে এই কাগজ ঠিক না। মানুষকে হয়রানি, কাগজপত্রের হয়রানি, পিছন দিক থেকে ক্ষমতা দখল করার যে চেষ্টা বিজেপি করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আর এই প্রতিবাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে, আর আমরা লড়াইটা রক্ষে পাওয়া দেবে দেখিয়ে দিব। একটা মানুষের যদি বৈধ ভোটার বাদ যায়, একটা বৈধ ভোটার যদি বাদ যায়, তৃণমূল কংগ্রেস করে কথা বলবে না। এসআইআর কার সুবিধা করে দিল? আমরা কাউকে তৃণমূলের কি এই এসআইআর কার সুবিধা করে দিল? কার সুবিধা করলো তা জানি না, তবে কমন পিপলের অসুবিধা করেছে সেটা আমি বুঝতে পারছি ভালো করে। সাধারণ মানুষের, হ্যাঁ, সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। গোটা দেশ জুড়ে কংগ্রেসের প্রতিবাদ হওয়া উচিত ছিল, কিন্তু গোটা দেশ জুড়ে ওনাদের নেতা রাহুল গান্ধী মুখ বুজে বসে রয়েছে। রাহুল গান্ধী মুখ বুজে বসে রয়েছে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন। এই কারণে যাদের এইভাবে যাচ্ছে, দেখুন ওই যে বহিরাগত সম্পর্কে উনি যে কথাটা বললেন না, যে অমুক 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 এই পশ্চিমবঙ্গে এমএলএ হয়েছে, প্রধান হয়েছে, এটা যেমন সত্যি কথা, তেমনি বিজেপিরও হয়েছে। নিশীথ অধিকারীর বিরুদ্ধেও একই অভিযোগ, যিনি আবার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন, নিশীথ অধিকারী, তারও বিরুদ্ধে অভিযোগ উনি বাংলাদেশের নাম আছে। যাই হোক, এই আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাতেই যে আমরা পারস্পরিক দোষারোপ করছি, এটা ঠিক, কিন্তু আলটিমেট যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানুষকে আরো বেশি গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করানোর যে জায়গাটা, সেটা কি আমরা করতে পেরেছি? কেউ পারেনি। যদি পারতাম তাহলে আজকে কেন্দ্রীয় পুলিশের কোনো প্রয়োজন ছিল না। যদি পারতাম তাহলে আমাদের স্থানিক পুলিশই যথেষ্ট ছিল। যদি পারতাম তাহলে মুখ্যমন্ত্রী বা অন্যান্য যে সমস্ত ক্ষমতাধর যারা আছেন এই মুহূর্তে শাসক গোষ্ঠী, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, আর্থিক দুর্নীতির যে অভিযোগগুলো এসছে, সেগুলো থাকতো না। যদি পারতাম তাহলে আজ সমস্ত মানুষ নতুন নতুন দিনের স্বপ্ন দেখত। এখন লোক স্বপ্ন দেখা ভুলে গেছে। বলুন তো, আমরা এত চিৎকার করছি, 2011 সাল থেকে 2026 সাল স্থায়ী পদে কয়টা নিয়োগ হয়েছে?
কয়টা নিয়োগ হয়েছে আমাকে বলুন? কি শিক্ষক, কি সরকারি কর্মচারী, কেন হয়নি? 1 লক্ষ হয়েছে, লোকের চিন্তা ভাবনা ঘুরিয়ে 1 লক্ষ এই সমস্ত কাজের কাজ স্কুলে হয়েছে। জানেন আপনি? আপনি কোথায় আপনি বসে জানেন আছেন? সারা পশ্চিম ওটা মনে হয় আপনার কাছে স্থায়ী পদে এই মুহূর্তে 6 লাখের উপর খালি পদ ভ্যাকেন্ট পড়ে আছে। না, যুবকদের চাকরি, যুবকদের চাকরি পশ্চিমবঙ্গে হয়েছে। অস্বীকার দেশে হয় কে না। বলছে? আমি বলছি, আমি বলছি। বলুন আপনারই টাকা ভাষারা আপনারই ভাষারা চাকরি পেয়েছে। দেখুন পশ্চিমবঙ্গে হয়েছে। যুবকদের আপনাদেরই আত্মীয় চাকরি পেয়েছে। এই যে শুনুন, কর্মসংস্থান 2023 সালের জুডিশিয়ারি পরীক্ষা 26 সালে যুবকদের কর্মসংস্থান, এটা বড় বিষয়। তাও হবে কিনা সত্যি ঘটনা। আসলে সংস্থান কর্মসংস্থান সম্পূর্ণ দিদি তো বলেছে। না, একদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে যেমন রয়েছে, তেমন কিন্তু কেন্দ্রের তরফেও আমরা কোনো নিয়োগ দেখতে পাচ্ছি না। না, কেন্দ্রীয় কমিটি চপের কারখানা ইদানিংকালে কিছু কিছু করবার চেষ্টা করছে। সিজিএল, আইএফ, ইউপিএসসি দিয়ে করবে, সেই জায়গাটাও রাজ্য সরকার বন্ধ রেখেছে। আমি বললাম তো 2023 ভুল রাজ্য সরকার বন্ধ রেখেছে পরীক্ষা। এই কংগ্রেসি কিছু উকিল সিপিএম রেখেছে এবং কিছু উকিল মামলা খেলিয়ে রাজ্য সরকার সিপিএম বিজেপি এদের সিপিএম বিজেপির উকিলরা বন্ধ রেখেছে। পশ্চিমবঙ্গের শিক্ষকদের ক্ষেত্রে এই সিপিএম কংগ্রেস বিজেপিরা চাকরিগুলোকে খাওয়ার চেষ্টা করছে। শিক্ষা দেওয়ায় আবার এরাই বড় বড় কথা বলে, যাদের হচ্ছে উকিলরা চাকরি খাওয়ার জন্য কোন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, তারাই বড় কথা বলে। আর যাদের যত মামলা হয়েছে বাংলাতে যত চাকরি হয়েছে তাই জন্য এখনো দুধে ভাতে খেয়ে বেঁচে আছে, নাহলে থাকতে পারতেন না। পেনশন পাচ্ছেন এক মাস মাত্রায়, কর্মচারী পেনশন পাচ্ছেন বাংলাতে। ইন্ডিয়ার অন্য কোন স্থানে হতো আপনি পেনশনটাও পেতেন না। এটা বলুন। এই বিষয়ে যেই আলোচনায় আমরা ছিলাম, এসআইআর বিশেষ করে আপনার কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে যে কর্মসংস্থানটা জুড়ে গেল এবং রাজ্যের যে পরিস্থিতি, সবটা একটা লিঙ্ক কেন যেন খুঁজে পাচ্ছি। ধরুন কেন্দ্রীয় বাহিনী যখন আসছে এবং কেন্দ্রীয় বাহিনী যখন চলে যাচ্ছে, তখন রাজ্যের শিক্ষাঙ্গনগুলোর এক মিনিট রতিনদা, তখন রাজ্যের শিক্ষাঙ্গনগুলো, স্কুলগুলো বা কলেজগুলো যেখানে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হচ্ছে, সেই এলাকাগুলোর কি পরিস্থিতি হচ্ছে? দেখুন সেগুলোর একটা আলাদা চাপ আসছে রাজ্যের উপর, সরকারিভাবে অর্থ খরচ হচ্ছে, এগুলো তো সব আপনার আমার আমি টাকা। বলবো না, উনি বলবেন। ঘটনা হচ্ছে ওনাকে বলবেন। এই রাজ্য সরকার বলে রেখ বরাবর একদম মিথ্যের উপর। না না, এটা আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। রতিনদা ওই প্রসঙ্গে আসছে না, আমার স্পেসিফিক প্রশ্ন। হ্যাঁ। কেন্দ্রীয় বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনী যখন আসছে কলেজে স্কুলে ঢুকছে, শিক্ষাঙ্গনে তাদের রাখা হচ্ছে, পরে যখন কেন্দ্রীয় বাহিনী বেরিয়ে যাচ্ছে, সেই বিদ্যালয়ে কিন্তু বাচ্চারা, কচিকাচারা, পড়ুয়ারা, তাদেরকে শিক্ষকরা হয়তো ঢোকাতে পারছেন না, স্কুল পরিষ্কার করতে হচ্ছে, কোথাও হয়তো টয়লেট, ল্যাট্রিন সেগুলোকে নতুন করে তৈরি করতে হচ্ছে বা ভেঙে চুরে বানানো হয়, সেগুলো খুব বাজে অবস্থায় থাকে, প্রচুর খরচ হচ্ছে। তো সবটা মিলিয়ে আর্থিক খরচেরও তো একটা বোঝা চাপ বাড়ছে। আমি বলে দিচ্ছি, ওইখানে যে কেন্দ্রীয় বাহিনী আসবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, ক্ষতিটা কিন্তু আমার বাড়ির হচ্ছে। উনি টাকা দেবেন, ইনি টাকা ব্যবহার করবেন, ওনারা দুজন বুঝাবুঝি করবে। ওর মধ্যে ক্ষতিটা তো আপনার আমার, ক্ষতিটা আমাদের হচ্ছে। আমরা ঠেঙ্গাবো ধরে পরে। আমি বলি এই জায়গাটাতে আপনি বলবেন। আমি বলি এই জায়গাটাতে। এক মিনিট আগে টাকা দেবেন, ইনি টাকা আগে বিজেপির বক্তব্যটা দেবো। ওনারা দুজন বুঝবেন। কেন্দ্রীয় বাহিনী যাবার পরে দেখা যাচ্ছে স্কুল, কলেজ বা এই সমস্ত জায়গাগুলো যেখানে রাখা হয়, একেবারে 12টা বেজে যাচ্ছে, সেখানে কিছুই নেই, ধ্বংসস্তূপ। কেন্দ্র বাহিনী যখন আসছে, আর সেই কেন্দ্র বাহিনীকে রাখার ব্যবস্থা যেখানে করা হচ্ছে, সেই বিদ্যালয়গুলো হোক বা সরকার অন্যান্য প্রতিষ্ঠান হোক বা সেই বা কমিউনিটি হলগুলো হোক, ব্যবহার করতে দেওয়া হচ্ছে। কে দিচ্ছেন? রাজ্য সরকার দিচ্ছেন। কি রাজ্য সরকার যখন এই ক্ষেত্রেও কি রাজ্য সরকারের দোষ? যখন নোংরা হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনের কাজ সেন্ট্রাল বাহিনীকে পাঠানো, কিন্তু তাদেরকে কোথায় রাখবে না রাখবে সেটা ঠিক করে দায়িত্ব রাজ্য সরকারের আন্ডারে। গৌরাঙ্গদা ছোট্ট করে আসবো এই প্রসঙ্গে, এটাতেও রাজ্য সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, এখন সমস্ত ক্ষেত্রে ওনারা যেরকম করে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে এবং ইলেকশন কমিশন যখন দেখছে, ওনারা আসছে তার আগে পরিষ্কার করে দেওয়া হচ্ছে
হচ্ছে ক্লাসরুমগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, বেঞ্চ টেঞ্চগুলোকে সরানো হচ্ছে, ইলেকট্রিফিকেশনে অসুবিধা হলে টয়লেটগুলোকে। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে তারা যখন 1 মাস 1.5 মাস থেকে বা 15 দিন বা 20 দিন ধরে থাকছেন, ওই জায়গাগুলোকে কেন্দ্রীয় বাহিনী যদি অতটাই দায়িত্বপরায়ণ হতেন, বিভিন্ন সময় যদি বাংলাকে ভালোই তারা আসতেন, তাহলে বিভিন্ন জায়গায়, এটা সবাই করছে না, আবার এটা বলা যাবে না, কোথাও ভেঙে দিয়ে যাচ্ছে, নষ্ট করে যাচ্ছে রাজ্য সরকারের উপরে। রাজ্য সরকার তাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান স্কুলগুলোতে কিন্তু ক্লাসরুমগুলো হলো অ্যাবজর্ব হয়ে যাওয়ার ফলে, যদি ইলেকশন নাও থাকে, অ্যাবজর্ব আগে থেকেই 15 দিন ধরে হয়ে যাওয়ার ফলে ক্লাসগুলো কিন্তু ড্যামেজ হচ্ছে। আমাদের বক্তব্য এগুলো এত কিছু ক্ষতি স্বীকার করে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, সবার ক্ষতি হচ্ছে, এত কিছু ক্ষতি স্বীকার করে আমরা কাছে একটা কথা বলেছি, ইলেকশন করবার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ দিবেন আপনারা, আমরা করবে, রাজ্য সরকার সাথে থাকবে, সহযোগিতা থাকবে, কিন্তু ফান্ডটা দিন, টাকাটা দিন। রাজ্য সরকারের টাকাটা, রাজ্য সরকারকে তো টাকাটাই দেয় না, তাই না? পুরোটা ঋণের দায় জর্জরিত হয়ে যখন নিতে যায় তখন বলে কি এটা লোন। এদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দাম খয়রাতি প্রতিটা চলছে, আর পশ্চিমবঙ্গে আসলে পরে তখন ওই যায় দুর্নীতি, যদি বলে যে হিসাব দেয় না, এগুলো অভিযোগ, এগুলো অভিযোগ। দাদা আপনি বলুন, এগুলো অভিযোগ। ব্যাপার হচ্ছে কি, যে উনি যখন বলছে আমি নিশ্চয় চুপ করে আছি, হ্যাঁ, আর এটা হচ্ছে, আর আমি যদি বলতে শুরু করি ওনার মুখ আমি বন্ধ করে দেবো। না, উনি আপনি বলুন দাদা, আপনি বলুন। কারো কথা কেউ শুনতে পারবে না, ঠিক আছে? এটাই যদি মূল বিষয় হয়, কারো কথা কেউ শুনতে না, এই যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে স্কুলগুলো বা বিদ্যালয়গুলো, সরকারি দপ্তরগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুনেন, কেন্দ্রীয় বাহিনী আসবে নির্বাচনের জন্য সময়, ফিরে চলে যাবে, কিন্তু সে কেন্দ্র বাহিনী যে আসবে, থাকবে, তাদের থাকা, তাই সেখানে সেই জায়গা পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরে পরিষ্কার করা, আর তার জন্য নির্বাচন কমিশন থেকে রাজ্য সরকারের কাছে ব্যাপক পরিমাণে তার অর্থ বরাদ্দ করে। কিন্তু বিশেষ এখানে যে কাঠমুড়ির ব্যাপার আছে, লাস্ট ইলেকশন করেছে কত টাকা ফান্ডটা জানতে চাই, প্লিজ বলতে আর কত টাকা দিয়েছিল না, ফান্ড আমি জানবো, বললে হবে না, কিচ্ছু জানতে চাই। তৃণমূল কংগ্রেস পাশাপাশি আছে, যে একটা সংগঠনকে ভেঙে দিয়ে আপনারা একটা সংগঠন তৈরি করেছেন, মনের যে যারা, এতে তো আমাদের স্কুলগুলো, বিদ্যালয়গুলো ক্ষতি হচ্ছে, মেটানোর জন্য ওনাদেরকে আমি সুযোগটা দিয়েছিলাম। সেটা না, আপনারা ওনাদের সহযোগী সিপিএম এর ভোট বলে যাবে, একটু বলতে দিন, আপনারা সরকারের ভোট নিয়ে চলে গেছে, বলতে দিন। আজকে আমাদের ভোট যায় নাই। আজকে শুনুন, ব্যাপারে যেখানে সত্যজিৎ রায় আমাদের মন্ত্রী আছে, কি মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, আমি নিজেও বুঝতে পারছি না, সে খায় না, মাথায় লাগায়, কি করে, তার নির্বাচনী ক্ষেত্রে সে একটা আছে মহিলাদের হোস্টেল, সেটা করতে পারে, মহিলা কলেজে দাবি করছে, সেটার জন্য কিছু নাই, সে ওখানকার স্কুলগুলোর ভগ্ন দশা, তার কোনো কিছু করতে পারেনি। এবং কি, যে 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার যে দিয়েছিল, সেই টাকাগুলো পুকুর খোঁড়ার নামে পুরো টাকাই, মানে পুকুর সমেত গায়েব হয়ে গেছে, পুরোটাই চুরি। আর সে চুরি হয়েছে এইরকম শুধু এক জায়গায় না, সারা বাংলা ব্যাপী এই 100 দিনের টাকা। এবং কি, ওই রোহিঙ্গা জেহাদি ওদেরকে পালার জন্য ওই জব কার্ড ওদের বাড়ি দিয়েছে, ভারতীয় লোকের, বাংলার লোকের সে জব কার্ড নাই। এই পরিস্থিতিতে ওরা যখন হিসাব দিতে পারছে না, রোড সেক্টরের টাকা, ওয়াটার সেক্টরের টাকা, আরেকটা কোনো সেক্টরে। ব্যাপার হচ্ছে, আপনারা যেমন কাটমানির অভিযোগ করছেন, ওনারাও তো বলছেন বঞ্চনার অভিযোগ। তাহলে এর মাঝে পড়ে আমাদের স্কুলগুলো খারাপ হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে সবচেয়ে যদি বেনিফিট কোন রাজ্য পেয়ে থাকে, তা পশ্চিমবাংলা মমতা প্রচুর টাকা, বর্তমানে 70 কোটি টাকা। এবারে তো বিষয়টা, এবারে আরো অনেক আগে, নির্বাচন ঘোষণার আগেই এখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে। তার মানে কি, স্কুলগুলো যখন বাহিনী যাবে, ফেরত যখন যাবে, তার মানে স্কুলগুলোর অনেক কিছুই হয়তো ভগ্নাংশ আমরা শুধু দেখতে পাবো।
এরকম একটা আশঙ্কা থাকছে। যখন কোনো নির্বাচন ঘোষণা হয় আর শুনে সেগুলো পরিচর্যা কেন করা হচ্ছে না? ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশনের আন্ডারে, আর নির্বাচন তৃণমূল তো একটা কথাই বলে যাচ্ছে যে টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া নেই, টাকাটা তো মধ্যে পকেটে ঢুকে যাচ্ছে রে বাবা। আপনার রায়গঞ্জ শহরে জঞ্জাল মুক্ত শহর, পচা দুর্গন্ধ মুক্ত শহর করতে পারলো না, কারণ এখানে নির্বাচনটা করাচ্ছে না, এখানে টাকা আসছে, তার টাকার মানে সঠিক মানে খরচায় টাকা যাচ্ছে। পিএম কে আসছে টাকার খরচা কোথায়? পিএম কে আসছে টাকার খরচা নরেন্দ্র মোদি দিয়েছে। পিএম কে আসছে টাকার খরচা 20 দিয়েছে, পাইপ কোভিড 19 টাকার খরচা দিয়েছে। 15 বছর হয়ে গেল, কোভিড 19 টাকা ভ্যাকসিনের টাকা খরচা দিয়েছে। একদম কারণটা কি? আপনারা শুনেন, টাকাটাকে কাটমানি কিচ্ছু না। ঠিক আছে, কাটমানি খেতে আপনার প্রস্তুত, আপনার তার জন্য মাস্টার মাইন্ড, কারণ যদি আপনারা এটা ই করতে প্ল্যানিং তৈরি করতেছেন, সেটা কিচ্ছু হবে না। তো শুনে আগে হিসাবটা দেন, টাকা সরকার হিসাব আপনারা নরেন্দ্র মোদীকে পিএম কেয়ারস টাকার খরচার হিসাব দিয়েছে 10 বছরে। পিএম কেয়ারস টাকার খরচার হিসাব চাই, সেটা সঠিক খরচা করতে পারছেন না। এই হিসেব দর কষাকষি সমস্তটাই থাকবে, তবে আগামীতে কোন দিকে কার পাল্লা ভারী হবে, কেন্দ্রীয় বাহিনী থাকাতে আদতে সাধারণ মানুষ ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন তো? এই প্রশ্ন থাকছে। আগামীতে ভোট শান্তিপূর্ণ হোক, আমরা প্রত্যেকেই চাই শান্তিপূর্ণভাবে আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব এবং বাড়িতে এবং নিজের এলাকায় সুস্থভাবে বসবাস করব। আগামী কি দেখাবে আমাদের চিত্র, কমিশনের কি ভূমিকা হবে, কোন রাজনৈতিক দলের কি ভূমিকা হবে, সবটার জন্য সময়ের কাছে অপেক্ষা করতে হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।